মিড ডে মিল চেখে দেখলেন আরেকদিকে সাংসদ রাঁধুনিদের ফুল মার্কস। রচনা বন্দ্যোপাধ্যায় চুচুড়ার ছবি দেখছেন। জ্যোতিষচন্দ্র স্কুলে মিড ডে মিলের রান্না খেলেন, ফুলকপি দিয়ে ভাত মেখে খেলেন তৃণমূল সাংসদ সোমনাথ। প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমনাথ, দেখো, এই মিড ডে মিল নিয়ে হাজারো অভিযোগ থাকে, সেখানকার খাবারের মান নিয়ে নানা অভিযোগ থাকে। রচনা বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন, মিড ডে মিলের খাবার খেলেন, কিভাবে সার্টিফাই করলেন তিনি? হ্যাঁ দেখো, সকাল থেকেই আজকে রচনা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন স্কুল কলেজে পরিদর্শন করছিলেন। তেমনি আজ জ্যোতিষচন্দ্র স্কুলে হঠাৎই তারা পরিদর্শন করেন এবং যখন স্কুলে গেট থেকে ঢোকেন তবে বাঁদিকে একটি মিড ডে মিলের ঘরে দেখছে যে রান্না হচ্ছে, তখনই সরাসরি গিয়ে দেখে মিড ডে মিলে রান্না হচ্ছে। ঘরে ঢোকার পরই যে কি কি আজকে মেনু রয়েছে সেটা জানলেন, যারা রাঁধুনি রয়েছে তাদের কাছ থেকে জানলেন, মিড ডে মিলের রাঁধুনির কাছ থেকে যে কি কি রান্না হয়েছে। তারা বললেন ভাত, ডাল, ফুলকপির তরকারি হয়েছে। সঙ্গে সঙ্গে তাদের বললেন যে ফুলকপির তরকারি কি কোয়ালিটি রয়েছে খাবারের, সেটা সঙ্গে সঙ্গে একটি থালা নিলেন, থালার মধ্যে ফুলকপি এবং আলু নিলেন, আর একটু ভাত নিয়ে নিজেই খেয়ে দেখলেন যে কোয়ালিটি ঠিক আছে কিনা। এবং সঙ্গে সঙ্গে যে রাঁধুনিরা রয়েছে তাদেরকে 10-এ 10 দিলেন যে মশলা এবং নুন, বাকি সব তেল একদম কম রয়েছে, যাতে তাদের যারা পড়ুয়ারা রয়েছে তাদের স্বাস্থ্যের বিষয় দেখেই এই রান্না করা হচ্ছে। এবং তারা স্কুলে গিয়ে এবং স্কুলের যারা স্যার ম্যাডামরা রয়েছেন তাদের সাথে কথাবার্তা বললেন যে মিড ডে মিলের খাবার আগে যে পরিমাণে খাবার দেওয়া হতো এখন তার থেকে বেটার খাবার দেওয়া হচ্ছে, ভালো পরিমাণে মান তাদের রাখা রয়েছে খাবারের, সেটাই জানলেন। এবং স্কুলের কি কি সমস্যা রয়েছে সেটাও জানার চেষ্টা করলেন। রুমেলা, বেশ, রান্না করা তরকারি খেলেন, খেয়ে সুখাটি করলেন, ভাত তরকারি সবকিছুই খেলেন। ভালো হয়েছে বললো, 10-এ 10 দিল। এসে আমাদের রান্না করা তরকারি খেলেন, খেয়ে সুখাটি করলেন। আর এদিকে দেখুন, 11 মাস পরেও সাহায্য মেলেনি। বিজেপি সাংসদ রাজু বিস্তার দ্বারস্থ পরিবার। গত বছর চোপড়ায় মাটি চাপা পড়ে মৃত্যু হয় 4 শিশু। বিএসএফ এর খোড়া নালায় মাটি চাপা পড়ার অভিযোগ, আর নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য দেন রাজ্যপাল। কিন্তু বছর ঘুরলেও টাকা না পাওয়ার অভিযোগ পরিবারের। গত বছর চোপড়ায় মাটি চাপা পড়ে মৃত্যুর ঘটনা, তারপর কি হয়, কি অভিযোগ পরিবারের? চঞ্চল প্রতিনিধি রয়েছেন সঙ্গে। চঞ্চল, দেখো বলে তোমাকে জানিয়ে রাখি যে গত বছর ফেব্রুয়ারি মাসে 12 তারিখে বিএসএফ এর খোরা নালাতে পড়ে চোপড়ার চেতনাগঞ্জ এলাকার 4 শিশু কিন্তু মর্মান্তিকভাবে মাটি চাপা পড়ে মৃত্যু হয়। এই ঘটনার পরে কিন্তু বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ তুলে কিন্তু তৃণমূল কংগ্রেস একবারে আন্দোলনে শুরু করে এবং ধর্না সেখানেই ঘটনাস্থলে ধর্না বসে এবং প্রায় 8 দিন ধর্না চলা পরে কিন্তু সেই 20 ফেব্রুয়ারিতে রাজ্যপাল ঘটনাস্থলে আসেন এবং ঘটনাস্থল পরিদর্শন করার পরেই কিন্তু পরিবারের লোকজনের সাথে তিনি দেখা করেন। দেখা করার পরে তাদের যে অভিযোগের ব্যাপার রয়েছে, যে বিএসএফ এর বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে সেই নালাতে পড়েই 4 শিশুর মৃত্যু হয়েছে, সেই নিয়ে কিন্তু কথা বলার পরে সেখানেই কিন্তু রাজ্যপাল 1 লক্ষ টাকা করে পরিবার পিছু, অর্থাৎ যে 4 শিশুর যে নিহত হয়েছে সেই 4 শিশুর পরিবারকে 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কিন্তু ঘোষণা করেন। প্রায় 11 মাস পেরিয়ে গেলেও কিন্তু সেই সাহায্য আর মেলেনি। এই নিয়ে কিন্তু একাধিকবার কিন্তু পরিবারের লোকজন কিন্তু ক্ষোভ উগরে দিয়েছে। তবে আজকে যেটা দেখা গেছে যে প্রায় মাঝারি এলাকায় একটি মন্দিরের যে ভিত পূজা বা ভূমি পূজা অনুষ্ঠানে উপস্থিত হন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তার এবং তিনি উপস্থিত হওয়ার খবর পেয়ে কিন্তু ওই নিহত 4 শিশুর পরিবারের লোকজন সেখানে গিয়ে রাজু বিস্তার অর্থাৎ সাংসদের সাথে দেখা করেন এবং যে অভিযোগ, অর্থাৎ যে রাজ্যপাল যে ঘোষণা করেছিল তাদের যে আর্থিক অনুদানের টাকা দেওয়ার জন্য, কিন্তু সেই আর্থিক অনুদান কিন্তু তারা পায়নি, সেই অভিযোগ কিন্তু তুলেন। তার পাশাপাশি কিন্তু সাংসদ নিজেও ঘোষণা করেছিলেন নিহত পরিবারকে 50,000 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু সাংসদও কিন্তু সেই টাকা কিন্তু দেয়নি। তবে এই অভিযোগ শোনার পরে কিন্তু সমস্ত বিষয় খতিয়ে দেখার পরে সাংসদ নিজে বলেছেন যে পরবর্তীতে তাদের যে আর্থিক অনুদানের বিষয়টা রয়েছে সেটা তিনি ব্যবস্থা নেবেন, এমনটা কিন্তু আশ্বাস দিয়েছেন। তবে আদৌ কি সেই টাকা পাবেন নিহত পরিবার 4 শিশুর পরিবার, সেই দিকে কিন্তু নজর থাকবে আমাদের। বেশ, क्यों नहीं आगे बढ़ रहा है? जो आपके कारण है। इसीलिए मुझे लगता है टीएमसी को भी हर विषय में राजनीति करने से अच्छा है थोड़ा सा जो है जनता के हितों के बारे में सोचे। लोगों के लिए ये सरकार काम करनी चाहिए और लोगों की जो मिनिमम उनकी सुविधाएं जो सरकार देती है, चाहे केंद्र की योजना है चाहे राज्य की योजना है, वो उस व्यक्ति तक, उस समाज तक, उस परिवार तक पहुंचना चाहिए। ये हमारा अगर राजनीति का उद्देश्य रहेगा तो फिर सबका भला होगा।
পথ খোয়ালেন প্রধান। জাতিগত শংসাপত্র জালিয়াতির অভিযোগে অপসারিত প্রধান। অপসারিত ফরাক্কার বাহাদুরপুর পঞ্চায়েতের প্রধান। পঞ্চায়েত ভোটে শংসাপত্র জালিয়াতির অভিযোগ আর প্রধানের বিরুদ্ধে অভিযোগ সিপিআইএম নেতা। হাইকোর্টের দ্বারস্থ পঞ্চায়েত প্রধান কুসুম সাহা ডিটেল জানাবেন। আমাদের প্রতিনিধি প্রণব ব্যানার্জি রয়েছেন সঙ্গে। প্রণব, দেখো, ফরাক্কা ব্লকের যে বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন সেই কুসুম সাহার বিরুদ্ধে অভিযোগ যে পঞ্চায়েত ভোটের সময় তিনি ভোটে দাঁড়ানোর জন্য যে জাতিগত শংসাপত্র দিয়েছিলেন সেটা ভুয়ো, এবং এই নিয়ে কিন্তু তার বিরুদ্ধে যে দাঁড়িয়েছিলেন হিমাংশু শেখর সাহা তিনি কিন্তু অভিযোগ দায়ের করেছিলেন, এবং তারপরে কিন্তু তদন্তে নামে এবং জঙ্গিপুর মহকুমা শাসক সেই তদন্ত দেখেন যে যে জাতিগত শংসাপত্র পেশ করা হয়েছিল ভোটের সময় সেটা ভুয়ো, এবং তারপরে কিন্তু তার যে সদস্যপদ সেই সদস্যপদ খারিজ করে দেওয়া হয়, এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্টভাবে আলোড়ন পড়ে। যদিও কুসুম সাহা এই ব্যাপার নিয়ে কোনো রকম কিছু বলেননি, কিন্তু তার স্বামী যে নারায়ণচন্দ্র সাহা তার কিন্তু দাবি যে তারা হাইকোর্টে এর বিরুদ্ধে যাবেন, এবং এর বিরুদ্ধে কিন্তু পুরোপুরি ভুল রিপোর্ট দিয়েছে, এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে যাবেন এবং সেখানেই তিনি মীমাংসা হবেন। যদিও যিনি অভিযোগকারী তার বক্তব্য যে এই কুসুম সাহা আসলে বিহারের লোক, তারপরে এখানে আসেন বিবাহ সূত্রে এখানে আসেন, তারপর ভোটে দাঁড়ানোর জন্য তিনি যে জাতিগত শংসাপত্র দিয়েছিলেন সে তার প্রমাণ হিসাবে তার এক শালার আর ভাইয়ের একটা প্রমাণপত্র তিনি পেশ করেছিলেন, এবং তার বিরুদ্ধেই তিনি অভিযোগ করেছিলেন, এবং সেই অভিযোগের ভিত্তিতেই মহকুমা শাসক কিন্তু তার যে সদস্যপদ সেই সদস্যপদ খারিজ করে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে জঙ্গিপুরে যে রীতিমতন কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। বেশ, বাহাদুরপুরের প্রধানকে অপসারণ করা হয়েছে। দীর্ঘ আইনি লড়াইয়ের পরে জাল সার্টিফিকেট তার আগেই রদ করেছিলেন, এবং গত 31শে ডিসেম্বর জঙ্গিপুর এসডিও জঙ্গিপুর তার সদস্যপদ খারিজ করেছে। কুসুম সাহাকে লজ্জাবোধ থাকলে তাকে আর কোর্টে যাওয়া উচিত নয়। এখন সাব ডিভিশনাল অফিসার কি করেছে না করেছে, উনি তো একটা অর্ডার বের করেছেন, 31 তারিখে অর্ডারটা দেখলাম। আমার যেটা মূল বক্তব্য হলো এই যে সিদ্ধান্ত সাব ডিভিশনাল অফিসারে এর সিদ্ধান্ত যেটা নিয়েছেন কিভাবে নিয়েছেন সেটা উনার বক্তব্য, উনি কিভাবে করলেন আমার জানা নাই। আরামবাগের ছবি দেখাবো। মেডিকেলে স্বাস্থ্যকর্মীদের ধমক দিচ্ছেন সাংসদ মিতালি বাগ। হুইল চেয়ারের অভাব, অপেক্ষায় আশঙ্কাজনক রোগী। স্বাস্থ্যকর্মী নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা মিতালি বাগের। শুনুন, সেখানে পৌঁছে যান সাংসদ যখন তখন কি হয়। তার দায়িত্বটা কে নেবে? যিনি মালা কাজ করে গেছে, সিস্টেম পাঠিয়েছে। তাহলে এখন যদি ধরুন আমি আসছি, আমাকে কে আনবে? সাংসদ ঘটনাস্থলে এলে তারপর হুইল চেয়ারের ব্যবস্থা করে দেওয়া হয়, কিন্তু এই পরিস্থিতি তৈরি কেন হবে? সব জায়গায় সাংসদ পৌঁছে গিয়ে এভাবেই ধমক দেবেন তারপর ব্যবস্থা হবে, তা তো হতে পারে না। কথা বলবো, আমাদের প্রতিনিধি শুভদীপ ঘোষ রয়েছেন সঙ্গে। শুভদীপ, একেবারেই দেখো রুমেলা, এদিন সকালে এক রোগী ভর্তি ছিলেন আরামবাগ মেডিকেল কলেজে দুর্ঘটনায় আহত হয়ে। সেই রোগীকেই দেখতে এসেছিলেন সাংসদ মিতালি বাগ। সেই সময় তার কাছে খবর যায় যে খানাকুল থেকে আগত ফতেমা বিবি বলে এক রোগী এসে এমার্জেন্সির সামনে প্রায় আধ ঘন্টা অ্যাম্বুলেন্সেই তাকে অপেক্ষা করতে হচ্ছে, কারণ হুইল চেয়ার নেই। যে অ্যাম্বুলেন্স থেকে তাকে নামিয়ে হুইল চেয়ারে করে ওয়ার্ডের ভিতর ঢোকানো হবে সেই হুইল চেয়ার কিন্তু নেই, কোনো কর্মী তাকে নিয়ে যাচ্ছেন না। এরপরই সাংসদ খবর পেয়ে সেখানে যান এবং তৎপর হন, এবং তখনই স্বাস্থ্যকর্মীদের সঙ্গে তিনি বচসায় জড়িয়ে পড়েন যে একজন সাধারণ মানুষ যিনি রোগী হাসপাতালে পরিষেবা পেতে এসেছেন তিনি কেন আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকবেন, কেন তাকে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে ভিতরে ঢোকানো হবে না। এ নিয়েই তিনি স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বচসায় জড়ান এবং নিরাপত্তা রক্ষীদের সঙ্গেও তিনি বচসায় জড়িয়ে পড়েন, এবং তিনি জানান দীর্ঘদিন ধরেই আরামবাগ মেডিকেল কলেজের পরিষেবা কাজ হয়েছে, সেই ছবি আমরা দেখছি। হুইল চেয়ার নেই এখানে, হুইল চেয়ার নাই। কিসে নিয়ে যাচ্ছেন আপনারা? এখন নিয়ে যাবো তো, এখন ট্রেচারে নিয়ে যেতে হবে, নাইলে বাধ্য। একটা অসুস্থ পেশেন্ট খানাকুল থেকে তাকে নিয়ে আসা হয়েছিল ভদ্র মহিলাকে। তিনি আধা ঘন্টা ধরে অ্যাম্বুলেন্সে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, কিন্তু হুইল চেয়ার দিয়ে কোনো। আমার সাথে আজকে একটা পেশেন্ট এসেছে, আমি তাকে দেখাবো।
সে পেশেন্ট দেখাতে এসে দেখলাম যে কোনো স্টাফ নেই নামানোর। এই বিষয়টা আমার জানা ছিল না, বিষয়টা অবশ্যই আমি খোঁজ নিই। আমার স্বাস্থ্যসাথী ডিপার্টমেন্ট থেকেও কিছু খবর এসেছে, আমি ওটাতেও আমি যাব, যে কজন স্টাফ আছে আমি বলতে পারছেন কি, আমার আছে খুব লজ্জা। যদি কোথাও কোনো বিশেষ করে ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্ল, সিকিউরিটি, এই জায়গাগুলোতে আমাদের অনেক ঘাটতি আছে। তো আমরা সেই পরিষেবা যাতে দেওয়ার চেষ্টা করছি এবং সরকারের কাছ থেকে এই মানুষদের যদি আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাই তাহলে আরো পরিষেবা উন্নত করব।